আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। রাহা তখনও আমাকে শক্ত করে জড়িয়ে আছে। আমি বললাম, রাহা কি হয়েছে তোমার? হঠাৎ আমার কথা শুনে রাহা ভয়ে ওর হাতের লম্বা লম্বা নখগুলো দিয়ে খামচে ধরলো আমার বুকে। তাতেই আমার দুই পাশের বুকে ওর লম্বা লম্বা নখগুলো গেঁথে যায়। এদিকে ব্যথায় আমি চোখ মুখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে সহ করছি। তার সাথে ওকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরেছি। রাহা এখনো থরথর করে কাঁপছে। আমি মনে মনে ভাবছি, কি থেকে কি হয়ে যাচ্ছে, এই মেয়েটিকে অন্ধকারে ভয় পায়। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে ওকে নিজে থেকে ছাড়ালাম, তারপর খাটে বসিয়ে দিলাম। আমি একটু দূরে গিয়ে বসলাম। তখনও আমার বুকে খুব জ্বালা করছে, আর রাগও হচ্ছে প্রচুর। মোবাইলটা পরে গিয়েও টিমটিম করে লাইট জ্বলছে। রাহা উঠে আবার আমার পাশে বসতে এলো। আমি রাগের সাথে বললাম, এই একদম কাছে আসবে না, যেখানে ছিলে সেখানে বসো। রাহা কাপা কাপা গলায় বলে, আমার ভয় করছে, আমাকে একটু আপনার পাশে বসতে দিন। আমি বললাম, কেন, কি হয়েছে তোমার? এমন করছিলে কেন, আর এভাবে কাঁপছো কেন? নিজের রাগটাকে কন্ট্রোল করে ওকে কথাগুলো বললাম। বকা দিতাম যদিও স্বাভাবিক থাকতো, কিন্তু এখন ওর অবস্থা খুবই শোচনীয়। কিসে ভয় পেয়েছে তাও বুঝতে পারছি না। আমার কথা শুনে রাহা ফুপিয়ে কেঁদে ওঠে। ওর কান্না দেখে কেন জানি আমার খুব মায়া হলো। আমি এবার ওর পাশে গিয়ে বসলাম। বাধ্য হলাম ওর হাতে হাত রাখতে। আমি বললাম, কি হয়েছে, কি দেখে এত ভয় পেয়েছো? তুমি কি অন্ধকারে ভয় পাও? রাহা আমার কথায় উপর নিচ মাথা নাড়ে। আমি বললাম, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো ছিলাম রুমে। ভয় পাওয়ার তো কোনো মানে হয় না, তোমার ঘরে অন্ধকারে কি ভয় পেতে? রাহা বলে, হ্যাঁ। এটা শুনে আর কি বলবো। আমি বললাম, ঠিক আছে বসো, আমি ক্যান্ডেলের ব্যবস্থা করছি। এই বলে উঠতে যাব, তখনই মেয়েটি আমার হাত চেপে ধরে বলে, না। আমি জোরে একটা দিক নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বললাম, উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। তারপর ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর পাশে গিয়ে বসলাম। তখনও রাহা আমার হাত ধরে আছে। আমিও হাত না ছাড়িয়ে চুপচাপ বসে রইলাম। মোবাইল মেঝেতে পড়ে আপন গতিতে জ্বলছে। বারবার আমার চোখ না চাইতেও চলে যাচ্ছে রাহার দিকে। মেয়েটি এখনো কান্না করছে, তার সাথে একটার পর একটা হেঁচকি উঠছে। আমি বললাম, এবার তো কান্না বন্ধ করো, আমি তো তোমার পাশেই বসে আছি নাকি। কথাটা বলতে বলতে আমি ওর চুলের দিকে তাকালাম। তাকিয়ে অবাক হয়ে গেলাম। চুলগুলো লাম্বায় কোমর ছাড়িয়ে হাঁটুর কাছে এসে পড়েছে, তার সাথে ঘন কালো ও সিল্কি। বেশ একটা মিষ্টি গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারছে। চেহারাটা খুবই মায়াবী, ছিপ ছিপে একটু লাম্বাটে টাইপের, চোখগুলো টানা টানা। নাকে ডায়মন্ডের নাকফুলটা মোবাইলের আলোতে চকচক করছে। বেশ মানিয়েছে ওকে নাকের ফুলটায়। এটা বিয়ের সময় দিয়েছিলাম ওকে আমি। যেমনই হোক, বিয়ে তো করেছি ওকে, যা দেওয়ার তা তো দিতে হয়। তাড়াহুড়োর মাঝে বেশি কিছু দিতে পারেনি। ডায়মন্ডের ওপরে সিম্পল নাকফুল, কানের দুল আর গলায় রকেট সহ চেন, সাথে কয়েকটা থ্রি পিস। ও ঠোঁট জোড়া হালকা ফুলা ও গোলাপি, খুবই মানানসই চেহারার সাথে। এবার আমার চোখ গেল ওর হাতের দিকে। হাতের আঙ্গুলগুলো চিকন ও লম্বা, নখগুলো বড় রেখেছে, তাতে ওর হাতের সৌন্দর্য আরো বেড়ে গেছে। হ্যাংলা পাতলা শরীরের গঠন। হঠাৎ আমার চোখ চলে গেল ওর বুকে। থ্রি পিসের ওড়নাটা সরে গিয়ে এক সাইডে পড়ে আছে। ওর বক্ষযোগল খুবই আকর্ষণীয়, যার দিকে তাকিয়ে আমার চোখ সরছে না। কিছু মুহূর্তের জন্য ভুলেই গেছে সবকিছু। বেশ কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছি ওর মাঝে। আসলে আমরা ভুলে যাই, একটা মানুষকে প্রথম দেখাতে ভালো না লাগলেও ধীরে ধীরে তার সাথে থাকলে, এমনকি মনের দৃষ্টি দিয়ে তাকে দেখলে, তখন ধীরে ধীরে তার সৌন্দর্য চোখের সামনে ধরা পড়ে, যেটা আমরা চট করে কাউকে দেখে বুঝতে পারি না। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকি। হঠাৎ আমার সম্বিত ফিরল। আমি চোখ সরিয়ে নিয়ে গলা খাঁকড়িয়ে উঠলাম, যাতে ওর ওনাটা ঠিক করে নেয়। না, আমার এই শব্দে তার ধ্যান ভঙ্গ হলো না। সে এখনো মাথা নিচু করে এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, না, ওকে বলি ওনাটা ঠিক করতে। এই ভেবে বলতে যাব, এমন সময় হঠাৎ কারেন্ট চলে এলো। সাথে সাথে আমার হাত ছেড়ে দিয়ে ওনা ঠিক করে নিল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমি ওকে বললাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলতে বলতে আমি শার্টের বোতাম খুলে দেখতে লাগলাম। দেখি বুকের দুই পাশে চারটা চারটা করে মোট 8টা নখের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেখানে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। এদিকে রাহা আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ আমার দিকে। আমার বুকে নখের দাগগুলো দেখে বুঝতে বাকি রইল না যে এগুলো সে নিজে করেছে। অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি বললাম, সরি বলতে হবে না, বাই মিস্টেকলি হয়ে গেছে। আমি ডয়ের থেকে ফাস্টিং বক্স বের করলাম। সেখান থেকে তুলো নিয়ে হালকা ডেটলে ভিজিয়ে ক্ষতস্থানে শুকিয়ে যাওয়া রক্তগুলো পরিষ্কার করতে লাগলাম। রাহা বলে, বলছি যে আমি করে দেই। আমি ওর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বললাম, না, আমি করতে পারবো। আর একটা কথা, কাল সকালে ঘুম থেকে উঠে আগে হাতের নখগুলো কেটে ফেলবে। কি মনে থাকবে তো? আমার কথা শুনে ওর মুখটা গম্ভীর হয়ে যায়। সে গম্ভীরভাবে বলে, আমি ক্ষতস্থানে হালকা মলম লাগিয়ে শার্ট চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেলাম। একটা ব্রাউন কালারের টি শার্ট পরে বেরিয়ে এলাম। এসে দেখি রাহা তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রাত কয়টা বাজে, খেয়াল আছে? এখনো জেগে আছো যে? যাও ঘুমিয়ে পড়ো। রাহা কোনো কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো। আমিও প্রতিদিনের মতো সোফায় গিয়ে শুয়ে পড়লাম। এক হাত বুকে, অন্য হাত কপালে রেখে সোজা হয়ে শুয়ে পড়লাম। রাহা মাথা তুলে কয়েকবার আমাকে দেখলো। দেখতে পেলো আমি বালিশ ছাড়াই শুয়ে পড়েছি। এটা দেখে রাহা একটা বালিশ নিয়ে উঠে এলো, এসে আমার সামনে দাঁড়ালো। আমি টের পাইনি, কারণ তখন আমার চোখে হালকা হালকা ঘুম নেমে এসেছে। রাহা ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। সে ধীরে ধীরে আমার মাথা তুলে বালিশটা দিতে যাবে, তখনই আমি চোখ খুলে ওর দিকে তাকাই। হঠাৎ আমাকে জেগে উঠতে দেখে রাহা ঘাবড়ে যায়। তখনই বালিশ ছেড়ে দাঁড়িয়ে যায় সোজা হয়ে।
আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালাম। সে আমতা আমতা করে বলে, ইয়ে মানে আমি তো বালিশ দিতে এসেছিলাম। আমি বললাম, ডাকলেই পারতে। এই বলে বালিশটা ঠিক করে অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। রাহার মুখটা কালো হয়ে গেল আমার এরকম আচরণে। সে চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়ল। সে মনে মনে ভাবছে, আমাকে যখন এতই অপছন্দ তাহলে বিয়ে না করলেই পারতো। বিয়ে তো আর ছেলে খেলা না যে এখন বিয়ে করলাম কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। স্বামী আর স্ত্রী যেমনই হোক, তার সাথে সারা জীবন কাটানোর নামই তো বিয়ে। আমি মানছি আমাদের বিয়েটা একটা ভুল বোঝাবুঝির মাঝে হয়েছে, কিন্তু এখানে আমার দোষ কোথায়? আমি তো আর বলিনি যে আমাকে বিয়ে করুন। নিজেই তো ওদের কথায় সম্মতি জানালো, কিন্তু এটাও তো মিথ্যে নয় যে আমাকে অপহরণ করা হয়েছে। তবে কে করলো আমাকে অপহরণ? কি করেই বা এলাম ওনার গাড়িতে? এই 2 সপ্তাহ যতটুকু দেখেছি লোকটাকে, তাতে বুঝলাম লোকটি খুবই ভদ্র ও ভালো। মনে হয় না লোকটি আমাকে অপহরণ করেছে। কিন্তু আসল সত্যিটা কি কি হবে সামনে, এসব নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে আমার আগে রাহার ঘুম ভাঙে। সে ফ্রেশ হয়ে চুপচাপ জানালার পাশে বসে আছে। আমাকে ডাকার বা নিচে যেতে সাহস পাচ্ছে না। আমাকে ডাকলে যদি আমি রেগে যাই। আর নিচে যেতে চাইছে না কারণ আমার মা ওকে পছন্দ করেনি। নিচে গেলে নিশ্চয়ই উনি কথা বলবেন না, তাই সে গুটিসুটি মেরে জানালার পাশে বসে আছে। আমার ঘুম ভাঙলো 9টার দিকে। চোখ খুলে প্রথমে বিছানার দিকে তাকালাম। দেখি রাহা বিছানায় নেই। তারপর চোখ গেল জানালার দিকে। দেখলাম সে বসে আছে আনমনা হয়ে। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি তখনও সেই একইভাবে বসে আছে রাহা। আমি বললাম, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হঠাৎ আমার মুখে সালাম শুনে কিছুটা থতমত খেয়ে যায়। অবাক চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি টাউল দিয়ে মুখ মুছে বললাম, সালাম দিলে সালামের উত্তর দিতে হয়, এটা অন্তত জানো? আমার কথায় রাহা আমতা আমতা করে বলে, ইয়ে মানে ওয়ালাইকুম সালাম, শুভ সকাল। আমি বললাম, নেক্সট টাইম সালাম দিলে সালামের উত্তর তাড়াতাড়ি দেবে। আর একটা কথা জেনে রাখো, একজন মুসলমান হিসেবে একে অপরকে সালাম দেওয়া উত্তম। প্রতিদিন অন্তত 20 জনকে সালাম দিতে পারলে তার জন্য আলাদা নেকি আছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিলে তাতেও নেকি পাওয়া যায়। একদিন মা আয়েশা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিলে কি ফজিলত পাওয়া যায়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিলে অবশ্যই ফজিলত আছে। সকালে ঘুম থেকে উঠে যদি স্বামী আগে সালাম দেয় তাহলে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। আর যদি স্ত্রী আগে ঘুম থেকে উঠে স্বামীকে সালাম দেয় তাহলে তার আমলনামায়ও 10টা নেকি লেখা হয়। এমনকি উভয়ের আমল নামায় নেকি লেখা হয়। কথাটা শুনে মা আয়েশা বলেন, তাহলে প্রতিদিন আমি আপনাকে আগে সালাম দেব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে হয়ে যাক তোমার আমার মাঝে প্রতিযোগিতা। তারপর থেকে তারা প্রতিদিন সালাম নিয়ে প্রতিযোগিতা করতেন। আমার কথাগুলো রাহা মনোযোগ দিয়ে শুনছে। আমি চুপ হতেই রাহা হঠাৎ বলে, হাদিসে এটাও নিশ্চয় আছে যে স্বামী স্ত্রীর এক বিছানায় থাকাটা জরুরি। তা নিয়ে নিশ্চয় হাদিসে কিছু লেখা আছে। এই বলে হন হন করে চলে গেল ওয়াশরুমের দিকে। আমি সেখানে আহাম্মকের মতো হাঁ করে তাকিয়ে আছি ওর চলে যাওয়ার দিকে। এটা কি বলে গেল মেয়েটি? তাহলে কি আমাকে ওর সাথে এক বিছানায় থাকতে আহ্বান জানাচ্ছে? আমি মাথায় একরাশ চিন্তা নিয়ে রেডি হতে লাগলাম অফিসে যাওয়ার জন্য। আমি রেডি হতে হতে রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি বললাম, নিচে চলো, নাস্তা করবে। রাহা কোনো কথা না বলে আমার সাথে নিচে এলো। তখন মা বাবা ডাইনিং টেবিলে বসে আছে নাস্তা করার জন্য। আমি আর রাহা নিচে এসে বসে পড়লাম। সবাই মিলে একসাথে নাস্তা করলাম। কিন্তু মায়ের মুখ এখনো থমথমে। একটিবারের জন্য হলেও রাহার দিকে তাকায়নি। আমি নাস্তা করে চলে গেলাম অফিসে। রাহা চলে গেল নিজের রুমে। বাবা নাস্তা করে পত্রিকা নিয়ে বসলো। মা গিয়ে বাবার পাশে বসলো। মার হাবভাব দেখে বাবা বলে, কি ব্যাপার, কিছু কি বলবে? মা বলে, কি বলবো আমি, বলো তো। ছেলেটা এমন একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। এমন একটা মেয়েকে বিয়ে করলো যে মেয়েটাকে আমার ছেলের পাশে মানাই না। বাবা বলে, এমন করে কেন বলছো? হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, ঠিক তেমনিও মানুষ সব এক সমান না। আরেকটা কথা, তুমি আবার কবে থেকে এমন চিন্তাধারা মাথায় এনেছো? আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অসুন্দর না। মানুষ হয়ে মানুষকে নিন্দা করা এটা এক ধরনের পাপ। একটা জিনিস খেয়াল করেছো? মেয়েটিকে অপহরণ করেছে অন্য কেউ। ভাগ্যের ফেরে তোমার ছেলের গাড়ির ডিকিতে চলে এসেছে। শুধু তাই নয়, শেষমেশ তোমার ছেলের সাথেই তার বিয়ে হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটাই আল্লাহর ইচ্ছা ছিল। তোমার ছেলের সাথেই ওই মেয়ের ভাগ্য লিখে রেখেছে। আর এমনিতেও মেয়েটি দেখতে কোন দিক দিয়ে খারাপ? পড়াশোনা জানে, ফ্যামিলি ভালো, ব্যবহার ভালো, দেখতেও ভালো, শুধু গায়ের রংটা শ্যামলা। তাতে কি আসে যায়? মানুষের যৌবন, গায়ের রং এগুলো তো ক্ষণিকের মোহ। তাই এসব নিয়ে বিচার করো না। তোমার আচরণে মেয়েটা কষ্ট পাচ্ছে। নিজের মেয়ে হলে কি এমন করতে পারতে? তাই বলি কি, সব ভুলে গিয়ে মেয়েটাকে আপন করে নাও। এই বলে বাবা আবার পত্রিকা পড়তে লাগলো। মা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে ভাবতে লাগলো বাবার কথাগুলো। মা মনে মনে বলে, আমি কত বড় ভুলটা করছি। সত্যিই তো, এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটি তো আর ইচ্ছে করে আমার ছেলের গলায় ঝুলে পড়েনি। যা শুনেছি তাতে তো করার কিছু ছিল না। না, সবাই যখন মন থেকে মেনে নিয়েছে তাহলে আমি আর কেন বাদ যাব? এদিকে দাদু ছিল না বাড়িতে, তাই তিনি আমার বিয়ের সম্বন্ধে কিছুই জানেন না। তিনি গিয়েছিলেন কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে ছোট চাচা, জেঠু তাদের ফ্যামিলি নিয়ে থাকেন। আজকে ফিরবেন দাদু, তাকে আনতেই আমাকে যেতে হবে স্টেশনে। তিনি বাসে যেতে পছন্দ করেন না, তাই ট্রেনে গিয়েছেন, ট্রেনে আসছেন। বিকেলে গিয়ে আমি প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। ট্রেন আসার কোনো নামগন্ধই নেই। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। ট্রেন থেকে নেমে দাদুকে আসতে দেখে আমি এগিয়ে গেলাম। তার সামনে গিয়ে পা ছুঁয়ে সালাম করে জড়িয়ে ধরলাম।
কতদিন দেখিনি, সে যে আমার দাদুর বদলে বন্ধু বেশি। দাদু আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিলেন। আমি বললাম, কেমন আছো দাদু? গ্রামে গিয়ে তো আমাকেই ভুলে গেছো। দাদু বলে, না রে, তোকে কি করে ভুলে যাই, আর আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি বললাম, আমি ভালো আছি, বাড়িতে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। দাদু অবাক হয়ে বলে, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আমি বললাম, সেটা বলা যাবে না, বাড়িতে গেলেই দেখতে পাবে। দাদু বলে, কি জানি ভাই, কি সারপ্রাইজ দেখাবি? তোর সারপ্রাইজ দেখে না আমার হার্ট অ্যাটাক এসে যায়। আমি বললাম, মন্দ বলনি, হার্ট অ্যাটাক হলেও হতে পারে, তার চেয়ে বরং আমি একটা কাজ করি, সারপ্রাইজ দেখানোর আগে একটা হসপিটাল সিট বুক করে রাখি। বলা তো যায় না, দেখে যদি সত্যি সত্যি তোমার হার্ট অ্যাটাক আসে। দাদু বলে, তুই আমার সাথে ইয়ার কি করছিস? আগে চল, কি সারপ্রাইজ রেখেছিস সেটা দেখি। তারপর আমি আর দাদু কথা বলতে বলতে গাড়িতে এসে বসলাম। ঘন্টা খানেকের ভেতর বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে দাদুকে নিয়ে ভেতরে গেলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন সবাই ড্রয়িং রুমে বসে নাস্তা করছে। সবাই বলতে শুধু মা বাবা, রাহা মনে হয় নিজের রুমে। দাদুকে দেখে মা বাবা দুজন উঠে দাঁড়ালো, এগিয়ে এসে দাদুকে সালাম করলো। তারপর বাবা দাদুর হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসালো। বেশ কিছুক্ষণ কৌশল বিনিময় চললো। আমি গিয়ে ততক্ষণে রাহাকে বললাম, নিচে চলো, দাদু এসেছে গ্রামের বাড়ি থেকে। রাহা দাদুর কথা জানতো না। রাহা কোনো কথা না বলে আমার সাথে নিচে এলো। আমি বললাম, উনি আমার দাদু, সালাম করো। আমার কথা মতো রাহা দাদুকে সালাম করে, তার সাথে মা বাবাকেও সালাম করে। দাদু অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে তাকে বলাই হয়নি, এটা তার জন্য সারপ্রাইজ ছিল। দাদু উদ্বিগ্ন হয়ে বলে, এই মেয়েটা কে? সবাই বলার আগে মা বলে, বাবা, ও হচ্ছে আপনার নাত বউ। এটা শুনে দাদু চোখ বড় বড় করে রাহার দিকে তাকিয়ে আছে। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না। রাহা ভয় মাথা নিচু করে আছে। দাদু বলে, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? কখন করলি বিয়ে? বাবা বলে, বাবা, সে এক লম্বা কাহিনী, বিয়েটা হঠাৎ করে হয়েছে, আমি তোমাকে সব পরে বলছি। দাদু রাহাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে আসো। দাদুর কথা শুনে ধীরে ধীরে রাহা দাদুর সামনে গিয়ে দাঁড়ালো। দাদু চট করে রাহার হাত ধরে পাশে বসিয়ে দিল। রাহা ভয়ে ভয়ে গুটিসুটি মেরে বসলো। দাদু ওর মাথায় হাত বুলিয়ে বলে, দিদি ভাই, তোমার নাম কি? রাহা বলে, জি, আমার নাম জান্নাতুল মাওয়া রাহা। দাদু বলে, বাহ, খুব সুন্দর নাম তো, তুমি যেমন মিষ্টি দেখতে, তোমার নামটাও মিষ্টি। দাদুর কথা শুনে রাহা এবার চোখ তুলে তাকালো দাদুর দিকে। দাদু পকেটে হাত দিয়ে কি যেন খুঁজছেন। একটু পরে পকেট থেকে 1000 টাকার 5টা নোট বের করে রাহার হাতে দিল। রাহা বলে, এগুলো কিসের জন্য দাদু? দাদু একগাল হেসে মাথায় হাত বুলিয়ে বলে, দিদিমণি, এগুলো তোমার এই মিষ্টি মুখটা দেখে দিয়েছি। রাহা বলে, আমার টাকা লাগবে না, টাকার বদল আপনি আমার জন্য দোয়া করুন, তাতেই চলবে। দাদু বলে, তা কি হয়, এটা তোমার প্রাপ্য, তাই এগুলো তোমাকে নিতে হবে। রাহা চুপচাপ টাকাগুলো নিয়ে নেয়। দাদু আমাকে উদ্দেশ্য করে বলে, দাদু ভাই, তুই তো আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছিস রে। তোর এই সারপ্রাইজ দেখে হার্ট অ্যাটাকের বদলে আনন্দে আমার বুকটা ভরে গেল। দাদুর কথা শুনে সবার মুখে হাসি। মা বলে, বাবা, অনেক কথা হয়েছে, আপনি এখন রুমে চলুন, বিশ্রাম নেবেন, অনেকটা পথ জার্নি করে এসেছেন। এই বলে মা দাদুকে নিয়ে দাদুর রুমে চলে গেল। দাদু আর মা চলে যাওয়ার পর বাবা বলে, বৌমা, তুমি রুমে যাও, আর হ্যাঁ, তোমার বাসার ঠিকানাটা আমাকে দাও, তোমার মা বাবার সাথে কথা বলতে হবে। নিশ্চয় তারা অনেক দুশ্চিন্তায় আছে তোমাকে নিয়ে, এমনকি খোঁজাখুঁজিও করছে। কাল বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। রাহা মাথা নাড়িয়ে ঠিক আছে বলে উপরে চলে গেল। তার সাথে সাথে আমিও গেলাম উপরে। আমি রুমে যেতেই রাহা আমাকে টাকাগুলো দেয়। আমি বললাম, এগুলো তো তোমার টাকা, আমাকে দিচ্ছ কেন? রাহা বলে, যেমন করেই হোক, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেই অনুযায়ী আপনি আমার স্বামী, তাই টাকাগুলো আপনাকে দেওয়া উচিত। আমি বললাম, এটা তোমার প্রাপ্য, তোমার কাছে রাখাই উচিত। এই বলে ওর হাতে টাকাগুলো দিয়ে দিলাম। রাহা টাকাগুলো হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে শার্টের বোতাম খুলতেই চোখে পড়লো নখের দাগগুলো। এখনো হালকা রক্ত জমাট বেঁধে জল করছে। আমি একটু হাত বুলিয়ে দেখলাম, এখনো সামান্য সামান্য ব্যথা আছে। মনে পড়ে গেল কাল রাতের কথা, কি থেকে কি হয়েছিল। অন্ধকারে এত ভয় পাই মেয়েটা, জানতাম না আমি, কিন্তু আজ সকালে সে কি বলছিল। সকালের কথা মনে পড়তেই মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। আজ আমি ওর পাশে শুয়ে দেখব কি করে। এসব নানান কথা ভাবতে ভাবতে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। রাহা তখন বিছানায় হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখে সোজা হয়ে বসলো। আমি টাওয়াল দিয়ে হাত মুখ মুছে সোফায় বসলাম। দুজন চুপচাপ দুই জায়গায় বসে আছি, কেউ কারোর সাথে কথা বলছি না। বেশ কিছুক্ষণ পর জরিনা খালা আসলো রাহাকে ডাকতে। জরিনা খালা বলে, বোমা, তোমাকে আপা ডাকছে। জরিনা খালা আমাদের বাড়িতে অনেকদিন হলো কাজ করছে, সেই আমি ছোটবেলা থেকে দেখে আসছি। ওনাকে কাজের বুয়া না বলে আমাদের ফ্যামিলির সদস্য বলা যায়। আমাকে নিজের ছেলের মতো স্নেহ করে। এদিকে মা ডাকছে শুনে রাহা নড়ে চড়ে বসে। সে তাকিয়ে আছে আমার দিকে, মনে মনে ভয়ও পাচ্ছে। এই বাড়িতে আসা পর্যন্ত মা ওর সাথে একটা কথাও বলেনি, তাহলে আজ হঠাৎ কেন ডাকছে? আমি বললাম, যাও, মা কেন ডাকছে গিয়ে শুনে আসো।
আমার কথা মতো রাহা ধীর পায়ে হেঁটে চলে গেল জরিনা খালার সাথে। মা তখন নিজের রুমে ছিল, বাবা বেরিয়েছে। এই সময়টা বাবা বেরিয়ে যায় নামাজ পড়ে একটু ঘোরাফেরা করার জন্য। জরিনা খালা মাকে বলে, আপা বৌমা এসেছে। মা বলে, ঠিক আছে তুই এখন যা। মার কথা মতো জরিনা খালা চলে গেল। রাহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা বলে, ওখানে কেন দাঁড়িয়ে আছো, এদিকে এসো। রাহা ধীরে ধীরে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা বলে, এখানে বসো আমার পাশে। রাহা চুপচাপ মায়ের পাশে বসলো। হঠাৎ মা রাহার হাতে একজোড়া স্বর্ণের চুড়ি পরিয়ে দিল। এটা দেখে রাহা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। মা বলে, আমার ব্যবহারে কিছু মনে করো না মা, সব মা বাবার একটা স্বপ্ন থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে, আমারও ছিল। হঠাৎ ছেলে এমন একটা কাজ করাতে একটু মনে কষ্ট পেয়েছি, তুমি কিছু মনে করো না। রাহা বলে, এমন করে বলবেন না মা, আমি আপনার ব্যবহারে কিছু মনে করিনি। আপনার জায়গায় অন্য কেউ হলেও ঠিক একই কাজ করতো, আর আপনি তো আমাকে কিছুই বলেননি। সবচেয়ে বড় কথা হলো আপনি মা, মা বাবা ছেলে মেয়েদেরকে বকা দিতেই পারে, তার জন্য কিছু মনে করার কি আছে মা? আপনি তো আমারও মা, আপনি আমাকে বকা দিলেও আমি কিছু মনে করতাম না। রাহার কথা শুনে মা একগাল হেসে বলে, সত্যি আমার ছেলে লক্ষ্মীমন্ত একটা মেয়ে নিয়ে এসেছে, আমার আর কিছু চাই না। এরপর ওদের মাঝে আরো কিছুক্ষণ কথা হয়। মা বলে, এখন তুমি যাও, তানভীর রুমে একা আছে। মায়ের কথা মতো রাহা চলে এলো। রাহা উপরে আস্তে আস্তে ভাবছে, ওনার ফ্যামিলি এত সহজে আমাকে মেনে নেবে, এটা দেখে যেমন খুব আশ্চর্য হচ্ছি, তার সাথে অবাক হলাম। কোথায় ভেবেছি সবাই মিলে আমাকে অপমান করবে, নয়তোবা ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, কিন্তু তা না করে নিজের মেয়ের মতন আপন করে নিয়েছে। আজকাল এত ভালো মানুষও আছে সেটা ভাবতে পারিনি। সবাই তো মেনে নিয়েছে, কিন্তু উনি কতটা মেনে নিয়েছেন সেটাই দ্বন্দ্ব আমার মনে। উনি যে আমাকে মেনে নেয়নি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ উনি যদি আমাকে মেনে নিত তাহলে স্বাভাবিক আচরণ করত, আমাকে কাছে টেনে নিত। কিন্তু তা না করে আমার সাথে রুক্ষ ব্যবহার করছে, আমাকে এড়িয়ে চলছে, এমনকি আমার থেকে দূরত্ব বজায় রাখছে। এমনটা কেন করছেন উনি? মেয়েদের যে পরিস্থিতিতে বিয়ে হোক না কেন, তারা সেটা ভাগ্য মনে করে মেনে নেয়। স্বামী খারাপ হোক যেমন হোক, তার সাথে সংসার করতে বাধ্য, মা বাবার জন্য না হলেও সমাজের জন্য। কিন্তু এক্ষেত্রে তো স্বামী এমনকি শ্বশুর বাড়ির লোকজন সবই ভালো পেয়েছি, বিয়েটাও মেনে নিয়েছি, এমনকি ওনাকেও স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাহলে উনি কেন পারছেন না? না, এভাবে মনে মনে ভাবলে চলবে না, ওনাকে জিজ্ঞেস করব, কিন্তু ওনার সামনে গেলে তো কিছু বলতেই পারি না। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায়। তার চেয়ে বড় কথা, ওনার চেহারার দিকে তাকালেই আমার গলা শুকিয়ে যায়। এমন কঠোর ও গম্ভীর প্রকৃতির মানুষ, যেন সবসময় মারমুখ হয়ে থাকে। তারপরও তো জিজ্ঞেস করতে হবে। এসব ভাবতে ভাবতে সে রুমে চলে এলো। রুমে এসে দেখে আমি একটা বইয়ের মাঝে মুখ গুজে বসে আছি। রাহা রুমে এসেছে টের পেয়েও আমি কিছু বললাম না। রাহা এসে আমার সামনে দাঁড়ালো। আমি ওকে আমার সামনে দাঁড়াতে দেখে বললাম, মা কেন রেখেছিল? রাহা কিছু না বলে 2 হাত বাড়িয়ে আমাকে দেখায়। আমি ওর হাতের দিকে তাকিয়ে দেখি 2 হাতে চুড়ি পরা। ওর হাতের চুড়ি দেখে বুঝতে পারলাম সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, মানে আমার মাও ওকে মেনে নিয়েছে। আমি মুখে কিছু না বলে শুধু বললাম, রাহা আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হয় এটাতে সে সন্তুষ্ট না। আমার মুখ থেকে সে আরো কিছু শুনতে চায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আর কোনো কথা বললাম না। কি বলবো আমি? আমার তো কিছুই বলার নেই। আমার এমন আচরণ দেখে রাহা হতাশ হয়ে বিছানায় গিয়ে বসে পড়লো। আমার এমন আচরণ তার সহ হচ্ছে না। সে চিৎকার করে আমাকে জিজ্ঞেস করতে চায় কেন আমি এমন করছি, এখানে আমার কি দোষ? আমাকে যখন স্ত্রীর অধিকার দেবেনই না, তাহলে বিয়ে করেছেন কেন? কিন্তু ওই যে আমার চেহারা দেখলে সব গুলিয়ে ফেলে, তাই চুপচাপ মুখ গোমরা করে বসে আছে। আমি আমার মতো বই পড়ছি। এভাবে দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে সবাই একসাথে ডিনার করতে বসলাম। সবাই রাহাকে খুব যত্নের সাথে খাওয়াচ্ছে। দাদু একটা একটা কথা বলে সবাইকে হাসাচ্ছে। গ্রামের বাড়িতে কি হয়েছে না হয়েছে সেগুলো বলছে। একসময় সবার খাওয়া দাওয়া শেষ হলো, তারপর যে যার রুমে চলে গেল। আমি রুমে এসে বিছানায় শুয়ে আছি। রাহা তার কিছুক্ষণ পরে এলো। এসে দেখে আমি খাটে শুয়ে আছি। সে মনে মনে বলে, বাবা আজ দেখছি খাটে শুয়েছে, সকালের কথা মনে হয় গায়ে লেগেছে, নাকি মেনে নিয়েছে, কোনটা? রাহা কিছু না বলে আমার অপর পাশে এসে শুয়ে পড়লো, তবে মাঝখানে বালিশ দিয়ে দিয়েছে। আমি চোখ বন্ধ রেখে সব অনুভব করছি, কিন্তু চোখ খুলছি না। তারপর সে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লো, কিন্তু চুলগুলো ছাড়া। সে চুল থেকে মিষ্টি গন্ধ এসে আমার নাকে ঠেকছে। আমি চোখ বন্ধ রেখেই বললাম, চুলগুলো বেঁধে ঘুমাও। মনে পড়ে গেল কাল রাতের কথা। ওকে আমি নখ কাটতে বলেছিলাম, সে কি কেটেছে? আসলে আমি সেদিকে খেয়ালই করিনি। আমার মনে আসতেই বললাম, কাল রাত্রে নখ কাটতে বলেছিলাম, কেটেছো? আসলে রাহা ভুলেই গেছে হাতের নখ কাটতে। রাহা আমতা আমতা করে বলে, ইয়ে মানে ভুলে গিয়েছিলাম, কাল সকালে কেটে ফেলবো। আমি বললাম, কাল সকালে যেন ভুল না হয়, আমার কথা অমান্য করাটা আমি পছন্দ করি না, এখন চুলটা বাঁধো। আমার কথা শুনে রাহা রাগের সাথে উঠে বসে মাথার চুলগুলো বাঁধছে, আর মনে মনে বলে, কি আজব মানুষ রে বাবা, চুল খোলা থাকলে কি সমস্যা? কই আমার তো কোনো সমস্যা হয় না চুল খোলা থাকলে, এত সমস্যা কেন লোকটার? আমার এত শখের নখগুলো কেটে ফেলতে বলছে, এখন আবার চুল বেঁধে ঘুমোতে বলছে, না জানি সামনে আরো কত কি বলবে। কিন্তু চোখ বন্ধ রেখে কিভাবে বুঝলো যে আমার চুল খোলা? কে জানে রে বাবা, কিছুই মাথায় আসছে না। এই ভাবতে ভাবতে চুলগুলো বেঁধে আবার শুয়ে পড়লো। হঠাৎ কি মনে হতেই আবার আমার দিকে তাকিয়ে বলে, আপনি এখানে কেন ঘুমোচ্ছেন? আপনি না সোফায় ঘুমান? আমি ওর দিকে তাকিয়ে বললাম, কেন? সকালে তো বললে খাটে ঘুমোতে, এখন আবার কি হলো? রাহা চোখ ছোট ছোট করে বলে, আমি আবার কখন বললাম?
আমি বললাম, কেন? সকালে কি বলেছিলে মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আর হ্যাঁ, সকালে আমার অফিস আছে, ডিস্টার্ব করো না। এই বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ি। এটা দেখে রাহার আগে কটমট করে আমার দিকে তাকিয়ে আবার শুয়ে পড়ে। আমিও একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণ রাহা কান্না করছে। এদিকে রাহার চুল খুলে আমার চোখে মুখে এসে পড়েছে। ওর চুলের গ্রানে আমার মন মাতোহারা হয়ে উঠছে। আমি মুখ থেকে চুলগুলো সরিয়ে ওকে বললাম, কি হয়েছে রাহা, তুমি কান্না করছো কেন? এটা শোনার সাথে সাথে রাহা হঠাৎ আমার বুকে জাপটে পড়ে কান্না করতে লাগলো। মুখ গুজে দিয়েছে আমার বুকে। এক হাতে আমার শার্ট খামচে ধরেছে, অন্য হাতে আমার গলা জড়িয়ে আছে। আমি না চাইতেও ওকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। অজান্তেই মুখ গুজে দিলাম ওর চুলে। সেখানে নাক ঘেঁষতে লাগলাম ওর ঘাড় ধরে। এক হাতে ওর কোমর জড়িয়ে ধরেছি। আলতো করে চুমো এঁকে দিলাম ওর মাথায়। ওর ঘাড় ছেড়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, এই রাহা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আরে বাবা, না বললে বুঝবো কি করে কি হয়েছে তোমার? আমার কথায় সে মাথা তুলে আমাকে এত কাছে দেখে হঠাৎ যা করে বসে, তাতে আমি বিহ্বল হয়ে পড়ি। একে তো মেয়েটি নিজে থেকে আমার বুকে এসে পড়েছে, তারপর আবার এমন করছে। এখানে আমার দোষ কোথায়? আমি এবার কি করলাম? কি হতে চলেছে আমার সাথে, এটাই বুঝতে পারছি না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।